আপনি ভদ্রতা সঙ্গে নিয়ে জন্মাননি। আপনার বয়স যাই হোক না কেন, আপনার ব্যবহার আপনার অস্তিত্বের একটা স্বাভাবিক অংশ বলেই মনে হয়। আপনার গায়ের রং বা হাত পায়ের আকারের মতন এটাও স্বাভাবিক। আপনি এখন যেমন কখনো তার থেকে ভিন্ন ছিলেন, এটা কল্পনা করাও কঠিন। জীবন অতিবাহিত করার সময় নিজের ব্যবহার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমাদের মনে হয় আমরা প্রথম থেকে এমনই ছিলাম। আমরা ভাবি আমি এমনই। আত্মবিশ্লেষণের সময় আমাদের মনে হয় আমরা অন্যরকম ব্যবহার করতে পারতাম, কিন্তু তারপরেই আমরা ভাবি যে এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আমরা এমনই। এটা সত্যি নয়। আপনি সর্বদা যেভাবে থাকেন আপনি তেমন নন। আপনি এরকম হয়ে গেছেন। কেউই ভদ্রতা সঙ্গে নিয়ে জন্মায় না। আপনি যখন জন্মেছিলেন তখন আপনি নিজের প্রয়োজন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। আমাকে দুধ খাওয়াও, আমার জামা কাপড় বদলে দাও, আমাকে কোলে নাও, আমাকে ঘুম পাড়িয়ে দাও, অর্থাৎ আপনি যা চাইতেন তা ব্যক্তও করতেন। কখনো কখনো কাঁদতেন, অকারণেই কাঁদতে ইচ্ছা করত। কোনো ছোট্ট বাচ্চাকে ভালো করে খেয়াল করলে দেখবেন, যখনই কোনো প্রয়োজন হয় তখন সে কাঁদে, নিজের ইচ্ছাকে স্পষ্টরূপে ব্যক্ত করার চেষ্টা করে। সে বলতে পারে না ঠিকই, কিন্তু নিজের ইচ্ছার কথা সে জানে। সংকেতের মাধ্যমে নিজের ইচ্ছার কথা সে জানে। সংকেতের মাধ্যমে নিজের ইচ্ছা ব্যক্ত করতে এতটুকু সংকোচ করে না। কোনো কোনো বাচ্চা খুব বেশি কাঁদে, কোনো কোনো বাচ্চা একটু কম কাঁদে। কেউ চঞ্চল তো কেউ শান্ত স্বভাবের। সব বাচ্চাই জানে যে তাদের কি চাই, আর সেই কারণেই তারা নিজেদের প্রক্রিয়ায় বাবা মাকে প্রয়োজনের কথা বুঝিয়ে দেয়। এই কারণেই তারা কাঁদে, হাসে, রাগ দেখায়। তারা শুতে চায় না, খেতে চায়, খেলাতে চায় না, একা থাকতে চায়, সবই বুঝিয়ে দেয়। বাচ্চারা তাদের ব্যবহারের পরিণাম সম্পর্কে ভাবে না। তাদের ব্যবহার কাউকে সমস্যায় ফেলতে পারে বা কেউ রাগ করতে পারে সেই নিয়ে তারা কখনোই ভাবে না। এমনকি কেউ তাদের সমালোচনা বা নিন্দা করতে পারে সেটাও ভাবে না। তাদের ব্যবহার ঠিক না ভুল সেই নিয়ে ভাবার মতন সময় তাদের নেই। তারা চিৎকার করার সময় পরিণামের কথা ভাবে না। তাদের ওটা করতে ভালো লাগে, তারা কখনোই ভাবে না যে আমার এটা করা উচিত কি না, লোকেরা আমাকে অপছন্দ করবে না তো। গর্ভের থেকে বাইরে আসার পর যে কোনো ছোট বাচ্চাই আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এই সময় আপনিও আত্মকেন্দ্রিকই ছিলেন, কিন্তু কোনো কিছু পছন্দ না হলে কিভাবে না বলতে হয় তা শিখেছেন কি? কিন্তু অত্যাবশ্যক সামাজিক প্রক্রিয়ার সময় আরও একটি প্রতিক্রিয়া চলতো। আপনার ব্যবহারের কোন দিক কেমন তা শিখেছেন, কিন্তু স্বীকারযোগ্য নয়। যদি তো তেমনই চলতে থাকে তবে প্রেম, মান্যতা, স্বীকৃতি প্রভৃতির থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি মুখ বন্ধ করে সমস্ত আদেশ পালন করতে থাকলে আপনি প্রশংসার পাত্র হয়ে উঠবেন। আপনি অপরের প্রতি প্রয়োজনের বেশি সংবেদনশীল হতে শিখেছেন, যাতে আপনি ভালোবাসা ও স্বীকৃতি পেতে পারেন। আমি এমনই এই কথার থেকে এক প্রকার শক্তিহীনতার পরিচয়ই পাওয়া যায়। এর থেকে অত্যধিক ভালো লোকেদের প্রতিবিম্ব ফুটে ওঠে। বোঝা যায় যে তারা সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার জন্য কিভাবে নিজেদের তৈরি করে ফেলেছে। আপনি কেন প্রয়োজনের তুলনায় ভালো মানুষ হয়ে গেলেন, এই অধ্যায়ে সেই নিয়েই চর্চা করা হবে। এর মাধ্যমে আপনি নিজের গ্রহণশীল ব্যবহার নিয়েও বিচার করতে পারবেন। স্বাভাবিক রূপে প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন রূপে ভালো হয়ে ওঠে, আর এই কারণেই সবাইকেই ভালো বলে মনে হয়। আপনি কতটা ভালো তা আগেই বিশ্লেষণ করতে বলা হয়েছে। এটা বিশ্লেষণ করা জরুরি, কারণ আপনার সমস্যা অন্যদের সাথে মিললেও আপনি কতটা স্বতন্ত্র তা এর দ্বারা বোঝা যাবে। লালন পালনের সুন্দর সময়। কখনোই এরকম কোনো সময় ছিল না, আর আমরা যে পরিবেশে বাস করছি হয়তো তা কোনোদিনও আসবে না। এই ধরনের সময় সম্পর্কে আমাদের সাধারণত কোনো জ্ঞান থাকে না। এই অধ্যায়ে অপর্যাপ্ত এবং উপেক্ষাপূর্ণ পালন পোষণের বিধান সম্পর্কে বিচার করা হবে। বাবা মাকে ভুল প্রমাণিত করা এর উদ্দেশ্য নয়, বা শৈশবের ঘটনা নিয়ে আফসোস করাও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের বর্তমান ব্যবহারের উৎস হল খোঁজাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
আমাদের বর্তমান ব্যবহারের উৎসস্থল খোঁজাই আমাদের একমাত্র উদ্দেশ্য। দোষারোপ করে কোনো লাভ নেই, নিজেকে দোষী মনে করাটাও ঠিক নয়, কারণ এর ফলে আপনি সবচেয়ে বেশি দুঃখ পেতে পারেন। আপনি যদি বুঝতে পারেন আপনি কেন এমন ব্যবহার করেন, তবে আপনি নিজের সমস্যার সঠিক কারণ দেখতে পাবেন, আর তবেই আপনি তা দূর করার জন্য কিছু করতে পারবেন। বাবা বা মা ভালো না হলে তা একটা অপবাদ রূপেই দাঁড়ায়, কিন্তু খারাপ বাবা মার জন্য নয়, বরং ভুল লালন পোষণের কারণেই প্রয়োজনের তুলনায় ভালো মানুষের সৃষ্টি হয়। সর্বদা যে ভুল লালন পালনই এর জন্য দায়ী তা নয়। আমাদের আশেপাশে এমন বহু বাবা মা আছে যারা তাদের সন্তানদের যথেষ্ট ভালোবাসে এবং খেয়াল রাখে, কিন্তু কখনো কখনো এমন ভালোবাসা পূর্ণ ব্যবহারই এমন অযৌক্তিক, বিবেকহীন ও বেপরোয়া হয়ে যায় যে তার বিপরীত প্রভাব পড়ে বাচ্চাদের উপর। লালন পালন করা খুবই কঠিন কাজ, এর দায়িত্ব অপরিসীম, যথেষ্ট চেষ্টা করতে হয় এবং কাজ কখনোই শেষ হয় না। লালন পালন করার সময় বাবা মাকে যথেষ্ট ধৈর্য ধরতে হয়। কিভাবে বাচ্চাদের দেখাশোনা করা উচিত সেই বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না। ধরে নেওয়া হয় যে এটা আপনার থেকেই হয়ে যায়, আর যে মহিলা প্রথম গর্ভবতী হয় তাকে এই ধরনের কথা শুনতেই হয়। আপনি যদি বেতনভোগী চাকরিজীবী হন, তবে ধরে নেওয়া হয় যে আপনি অবশ্যই সে সম্পর্কে কোনো প্রশিক্ষণ নিয়েছেন। যদি আপনি প্রশিক্ষণ নাও নেন, তাহলে নিয়োগকারীরা সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়ে দেয়। অনেক ব্যক্তি অপরকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও পালন করে। যখন কোনো নতুন অসুখের খোঁজ পাওয়া যায়, তখন বৈজ্ঞানিক, ডাক্তার ও নার্সদের কত রকম সমস্যা হয় তা একবার ভেবে দেখেছেন? কোনো নতুন মেশিন সম্পর্কিত টেকনিক্যাল জ্ঞান আপনার মাথায় আগে থেকেই কি থাকে কি? না, বেশিরভাগ ক্ষেত্রেই সে সম্পর্কে কোনো ধারণা থাকে না। তা শুরু করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন হয়। কিন্তু এই কথাটা বাবা মার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরাই পরামর্শ দিয়ে থাকে। আধুনিক সমাজে নিউক্লিয়ার ফ্যামিলির প্রচলন বৃদ্ধি পেয়েছে, তাতে গুরুজনদের সহযোগিতা পাওয়ার দিন তার নেই। তাই বাবা মা ঠিক মতন বুঝতে পারে না যে কিভাবে নতুন অতিথির দেখাশোনা করবে। আধুনিক মারা বাজার থেকে প্যারেন্টিজের উপরে লেখা বই কিনে পড়ে, কিন্তু এই ধরনের বেশিরভাগ বইতেই বিরোধাভাসপূর্ণ কথাবার্তা লেখা থাকে। তারপরে মায়েদের দ্বিধা আরও বৃদ্ধি পায়। এমন অবস্থায় বাবা মারা কি করেন? তারা নিজেদের স্তর হিসেবে সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। তাদের সর্বশ্রেষ্ঠ উপায় সর্বদা ভালো হবে এমন নয়, ফলে বালক হওয়ার পর শৈশবে সঠিক পথপ্রদর্শন না হওয়ার জন্য ভুগতে হয়। আসলে কি হয়? বাবা মার যে শুধুমাত্র বাচ্চাদের দেখাশোনার ক্ষেত্রেই আনাড়ি হয় তা নয়। অনেক সময় বাচ্চারাও অরাজক স্বভাবের হয়ে থাকে, তাদেরকে সঠিক পথে আনার জন্য খুবই পরিশ্রমের প্রয়োজন হয়। বাচ্চারা বাবা মার ধৈর্যের পরীক্ষা নেয়। তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে এবং নিজেদের কাজ হাসিল করার জন্য সব রকম কৌশল করে থাকে। বাবা মার ধ্যান কিভাবে আকর্ষণ করা যায় সে সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল। বাবা মারা সর্বদা তাদের কথা মানতে পারে না, কারণ এতে বাচ্চারা উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে। প্রত্যেক সমাজ পরিবারে বাচ্চাদের সভ্য, ভদ্র বানানোর জন্য নিজস্ব প্রক্রিয়াও থাকে। সেই সাথেই দায়িত্ববান নাগরিক বানানোর জন্য বাচ্চাদের কিছু বিশেষ গুণ শেখানো হয়। এর অর্থ হলো তারা কিভাবে মান্যতাপ্রাপ্ত ব্যবহার করবে তা শেখানো হয়। তাদের সে সম্পর্কিত জ্ঞানও দেওয়া হয়। সমাজ যে ব্যবহারের মান্যতা দেয় তাই সমাজের অংশ হয়ে ওঠে। ডাইনিং টেবিলে খাওয়ার সময় কিভাবে কাঁটা চামচ ব্যবহার করা উচিত তা আপনাকে শেখানো হতে পারে। কিভাবে কাপড় পরা উচিত, কিভাবে বাথরুম ব্যবহার করা উচিত বা কিভাবে জুতোর ফিতে বাঁধা উচিত, সেই সমস্ত আপনাকে শেখানো হয়ে থাকে। আপনাকে ভদ্রতা শেখানো হয়। বড়রা কথা বললে বাচ্চাদের মাকে কথা বলা উচিত না। কিভাবে লোকেদের ধন্যবাদ, নমস্কার বলা উচিত তাও শেখানো হয়। চুরি করা উচিত না, মিথ্যা বলতে নেই, বড়দের শ্রদ্ধা করতে হয় প্রভৃতি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বাচ্চাদের যদি সঠিক সময়ে এই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া না হয়, তবে তারা এক অরাজকতার পরিবেশেই বড় হতে থাকে। এই কারণেই তারা কখনো কখনো সমাজের অবাঞ্ছিত অংশে পরিণত হয়।
ঠিক মতন প্রশিক্ষণ না পেলে বাচ্চারা বড় হওয়ার পর পৃথিবীকে ঠিক মতন বুঝতে পারে না, ফলে সঠিক ব্যবহার করতে পারে না। এই বিন্দু থেকেই সমস্যা শুরু। বাচ্চাদের সভ্য বানানোই বড়দের দায়িত্ব, কিন্তু এই প্রক্রিয়া সঠিক নয়। নিজেদের হতাশার কারণে বাবা মারা বাচ্চাদের ভয় দেখায়, গালাগালি করে, নিন্দা করে, ধমক দেয়, চিৎকার করে, তাদের আবেগ নিয়ে খেলা করে এবং তাদের মানসিক ও শারীরিক কিছু দিক দিয়ে শোষণ করে, যাতে তারা তাদের মর্জি অনুসারে ব্যবহার করে। এইভাবে জোর করে কিছু শেখানো হলে বাচ্চাদের আত্মবিশ্বাস ও সম্মান দুর্বল হয়ে যায়। অনেক সময় কোনো বাচ্চার অসভ্যতামি দেখে আপনার রাগ হতে পারে এবং তাকে বকতে ইচ্ছা করে। ভুল পন্থায় বাচ্চাদের শেখানোর পরিণাম এটাই হয়, আর তারপর বাবা মা তাদের শোধরানোর কোনো উপায় পায় না। অনেক সময় বাবা মাদের শৈশবের অভিজ্ঞতা খারাপ হয় বলেই তারা তা বাচ্চাদের উপর প্রয়োগ করার চেষ্টা করে। অনেক বাবা মার মুখ থেকেই শোনা যায় যে খারাপ ব্যবহার তাদের সাথে হয়েছে তার তো কখনোই বাচ্চাদের সাথে তারা করবে না। কিন্তু যতক্ষণ না তারা নিজেদের ব্যবহার সম্পর্কে সচেতন হচ্ছে এবং লালন পালনের সঠিক উপায় শিখছে, ততক্ষণ তারা পুরনো অভ্যাসের অধীনে থেকেই কিছু নতুন নিয়ম তৈরি করে ফেলবে। কোনো বাচ্চা যেমন অবাধ্য উদ্ধত হয়, যেরকম কোনো বাচ্চা আবার হাসিমুখী, সৎ, সৃজনশীল, উৎফুল্ল এবং উৎসুক হয়ে থাকে। তাদের ইচ্ছাশক্তি খুবই দৃঢ় হয় এবং তারা নিজেদের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকে। তাদের প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাব শেষ করার জন্য বেশি আঘাতের প্রয়োজন হয় না। তারা এতটাই নরম প্রকৃতির হয় যে সামান্য আঘাতেই ভেঙে পড়ে। বাবা মারা যে পথে বাচ্চাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে তার জন্য অধিক বল প্রয়োগের প্রয়োজন হয় না। বাবা মা আপনাকে ভয় দেখায়, ধমকায়, তিরস্কার করে, আর আপনি আজ্ঞাকারী বাচ্চায় পরিণত হন। আপনি অনেক সময়তেই ঠিক করেন যে আমি আর কখনো এমন করব না। আপনি নিজের নির্ধারিত রেখা লঙ্ঘনের চেষ্টা করেন, ফলে মনে একটা ভয় থেকেই যায়। সাধারণ স্তরে এই ধরনের অনুশাসন প্রয়োগ করলে কখনোই বাচ্চাদের সৃজনশীল বিকাশ ক্ষতিগ্রস্ত হয় না, বরং এই ধরনের চাপ বাচ্চাদের একটা নির্দিষ্ট গণ্ডি পর্যন্তই প্রভাবিত করে। ছোট বয়সে এক ব্যক্তি তার বাবা মার মুখ থেকে প্রায়ই একটাই কথা শুনতে পেত, আমি যদি তোমার জায়গায় থাকতাম তবে কখনোই এমনটা করতাম না, বা তুমি কখনোই দাঁড়াতে পারবে না। বাবা মা বাচ্চাকে খুবই ভালোবাসতো এবং সে যেন অসফল না হয় সেই কারণেই এই কথা বলতো। কিন্তু এই বাচ্চাটি যখনই কোনো নতুন কিছু করতে চাইতো, তখনই তার বাবা মার কথা মনে পড়তো, ফলে তার আত্মবিশ্বাস টলমল হয়ে যেত। বড় হওয়ার পরে সে কোনো কাজেই সাফল্য হতে পারত না। চাকরি হোক বা ব্যবসা, বন্ধুত্ব হোক বা অন্য কোনো সম্পর্ক, এই অসফলতার ভয় তার দাম্পত্য জীবনকেও প্রভাবিত করতে থাকে, ফলে তার বাচ্চারাও প্রভাবিত হয়। তার বাবা মা কি খারাপ ছিল? না, তারা অজ্ঞানতার জন্যই এমন কথা বলতো। এমন বাচ্চাদের অভাব নেই যারা প্রতিদিন মার খায় বা ঘন্টার পর ঘন্টা ঘরে বন্দি থাকে। দত্তক নেওয়া বাচ্চাদের প্রায়ই ভয় দেখানো হয় এই বলে যে যদি অভ্যাস পরিবর্তন না করে তবে তাকে অনাশ্রমে নিয়ে আসা হবে। একটা বাচ্চাকে তার মা বলেছিল তার উদ্ধতের জন্য তার বাবা মারা যায়, তবে তার জন্য সে দায়ী হবে। একটা বাচ্চাকে তার মা বলেছিল তার উদ্ধতের জন্য তার বাবা মারা গেলে তার জন্য সে দায়ী হবে। একটা বাচ্চার বাবা মা অফিসে যাওয়ার সময় তাকে দড়ি দিয়ে বেঁধে যেত যাতে সে ওদিক ওদিক ঘুরে বদমাইশি করতে না পারে। কোনো বাচ্চা বদমাইশি করলে তাকে রাস্তায় ফেলে দেওয়া হবে এই বলে ভয় দেখানো হয়। কোনো বাবা মা অন্য কারো সাথে বাক্যালাপ করার সময় নিজের বাচ্চার উপহাস করে। অনেক সময় বাচ্চাদের ভূত প্রেতের ভয় দেখানো হয়। অনেক সময় বাবা মা বাচ্চাদের অনুচিত দণ্ড দিয়ে নিজেদের সঠিক প্রমাণ করার জন্য বলে, আমরা তোমার ভালোর জন্যই এমনটা করি। এইরকম খারাপ ব্যবহারের একটা লম্বা তালিকা বানানো যায়, কিন্তু এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি তা হলো আপনার সাথেও এমন ব্যবহার হয়েছে। কোনো না কোনো উপায়ে আপনার বাবা মাও আপনাকে সভ্য বানানোর চেষ্টা করেছে। আপনি কিভাবে আপনার শৈশবের কথা স্মরণ করেন? আপনার স্মৃতি স্পষ্টই আছে নাকি অস্পষ্ট হয়ে গেছে? আপনার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে যার প্রভাব আপনার সৃজনশীল বিকাশের ক্ষেত্রে পড়ছে তা নয়।
ছোট বয়সে যদি আপনার উপর অতিরিক্ত চাপ দেওয়া হয়, তবে বয়সকালে আপনার অক্ষম বা দুর্বল হওয়ার প্রবণতা দেখা যায়। আপনাকে যে সবসময় মারধর করা হয়েছে এমন নয়। বাবা-মার অসন্তুষ্টির কারণেও আপনার মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে। যদি কেউ ক্রমাগত বলে আপনি সুন্দর নন, বা আপনার নাক বাঁকা, বা আপনি অলস, তবে তা অবশ্যই আপনার উপর বিপরীত প্রভাব ফেলবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনার বেসুর গান বা খারাপ ছবির জন্য শৈশবে কেউ উপহাস করে, তবে সারা জীবন তার খারাপ প্রভাব আপনার ব্যক্তিত্বের উপর পড়তে থাকবে। আর কোনোদিন গাইবেন না বা ছবি আঁকবেন না এমন সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন। আপনার জীবনে এমন দিকও থাকতে পারে যার জন্য আপনি সংবেদনশীলতা অনুভব করতে পারেন। এর শিকার শৈশবেই আপনার মনে বসে যায়, ফলে এর উৎসস্থল খুঁজে পেতে আপনার কোনো অসুবিধা হয় না। আপনি যদি চিনতে নাও পারেন তাতেও কোনো অসুবিধা নেই। প্রত্যেক ব্যক্তির স্মরণশক্তি ভিন্ন প্রকারের হয়ে থাকে। কিছু লোকের ১ বছর বয়সের কথাও মনে থেকে যায়, কিছু লোকের স্মৃতি একেবারেই ধোঁয়াটে হয়ে যায়, কিছু লোকের আবার কিছুই মনে থাকে না। আপনি যেটুকু মনে করতে পারেন সেটুকুই মনে করার চেষ্টা করুন। আপনার ইচ্ছা হলে আপনি আপনার ভাই-বোনকে জিজ্ঞাসা করতে পারেন, আপনার আত্মীয়স্বজনকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু তাদের স্মৃতি আর আপনার স্মৃতি ভিন্নও হতে পারে। আপনার আপনার শৈশবের কোনো বিশেষ ঘটনা মনে নাও পড়তে পারে, কিন্তু অপমানিত হওয়ার মতন কোনো কথা কেউ কোনোদিনও ভোলে না।